দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো ওইভাবেই হয় যখন আপনি আহ, যখন ইরানের পিছনে কেউ দাঁড়ায়, যখন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কেউ ইসরায়েলের পেছনে দাঁড়াতো। জনাব আনিস আলমগীর, আমরা কি সত্যি সত্যি কি বিশ্ব কি একটা তৃতীয় যুদ্ধের দিকে এগুচ্ছে কিনা, এবং আমরা আমরা শুনতে পাচ্ছি যে ইরানে একটি একটি রেজিম চেঞ্জেরও প্রক্রিয়া চলছে। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোনোর কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তৃতীয় বিশ্বযুদ্ধ তো ওইভাবেই হয় যখন আপনি আহ, যখন ইরানের পিছনে কেউ দাঁড়ায়, যখন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কেউ ইসরায়েলের পেছনে দাঁড়াতো, তাহলে আপনার বলতে পারতাম। এখন তো যেগুলো আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র একমাত্র ইন্ধন দিচ্ছে এবং তারা ওতপ্রোতভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে। তাদের নিজস্ব যে নীল নকশা আছে সেগুলো ইসরায়েলের মাধ্যমে বাস্তবায়ন করছে মিডল ইস্টে। অন্যদিকে ইরানের যে পরিস্থিতি, সেটা তো সে প্রকাশ্যে লিপ সার্ভিস পাচ্ছে শুধু, যে আমরা নিন্দা করছে, মিডল ইস্টের রাষ্ট্রগুলো নিন্দা করছে, তারপরে সুপার পাওয়ারের মধ্যে চীন নিন্দা করছে, আর রাশিয়া নিন্দা করছে। এগুলো যে ইরানকে ভালোবেসে নিন্দা করছে সে তো না, তারা তো আমেরিকার অপছন্দ, তাই হয়তো আমেরিকাকে অপছন্দ, সেই জন্যই হয়তো তারা দাঁড়িয়েছে। কিন্তু তাদের কোনো সক্রিয় ভূমিকা আপনি এখানে দেখবেন না। তারা ইরান যদি ধূলিসাৎ হয়ে যায় তারা সেটা বলবে না, চীন তো মোটেও বলবে না। রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে কিছুটা হেল্প করেছে ইরান, সেই জন্য তারা যদি সামান্য কিছু করে হয়তো সেটুকু হয়তো দেখা যেতে পারে, আদারওয়াইজ এখানে কোনো সম্ভাবনা নাই। অন্যদিকে সুন্নি যে রাষ্ট্রগুলো আছে সৌদি নেতৃত্বে মিডল ইস্টে, তারা তো আগে থেকেই আপনি জানেন যে ইসরায়েলের সঙ্গে তাদের একটা গোপন সম্পর্ক রয়ে গেছে এবং তারা নিজেরাও চায় যে ইরান যদি এখানে অবদমিত থাকে তাহলে তারাও একটা সেফ ফিল করে। তাদের অনেকের প্রায় 7টা, মিডল ইস্টের প্রায় 7টা রাষ্ট্রে আহ যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, ইনক্লুডিং সৌদি আরব। সেই সব দিক থেকে তারা নিজেরও তো সেফ ফিল করে না ইরানের এই উপস্থিতি। ইরান যদি পারমাণবিক আহ সক্ষমতা অর্জন করে, তারা যদি অস্ত্র তৈরির, বোমা তৈরির সক্ষমতা থাকে, সেটা যে তাদের জন্য এক ধরনের হুমকি না সেটা নয়, তারাও কিন্তু একটা ইরানকে একটা হুমকি মনে করে। কিন্তু যতই হোক সেটা হয়তো প্রকাশ্যে বলে না, এবং প্রকাশ্যে ইরানের কে হামলার নিন্দাও করছে তারা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা ইরান তারা ইসরায়েলের বিরুদ্ধে চরম কোনো ব্যবস্থা নেবে না। আরো বাস্তবতা হচ্ছে তারা আমেরিকার বিরুদ্ধে কোনো টু শব্দও করবে না। রাইট। মুসলমান দেশগুলো কি কোনোভাবে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে? আমি তো দেখি না। মুসলমান দেশগুলোর মধ্যে যেটা আমি আপনাকে বলছিলাম, ইরান হচ্ছে সুন্নিদের নেতৃত্বে, সেখানে সুন্নি নেতৃত্বে তার সাথে আছে ইরান, ইরাক, সিরিয়া, আর ইয়েমেন ছিল। আর বিভিন্ন দেশের মধ্যে মনে করেন কিছু সংখ্যক শিয়া তো আছে, যেমন 10-20% আছে, ইভেন সৌদি আরবও আছে। কিন্তু তাদের তো কোনো সে নাই, এবং ইরান তাদেরকে নেতৃত্ব দেয় না। তাদেরকে পুরো নেতৃত্ব দেয় না বলবো না, তাদেরও সফট কর্নার আছে তো অবশ্যই। কিন্তু প্রকাশ্যে এই 3টা রাষ্ট্র ছাড়া অন্য কেউ তো ওইভাবে এগিয়ে আসে না। লেবানন একটুখানি আছে। তো এইভাবেই তো চলছে। তো আর অন্যদিকে সুন্নি রাষ্ট্রগুলো বেশিরভাগই তো আপনার আহ সৌদির নেতৃত্বে আছে, যেমন সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, বাহরাইন, আর এই ওমান, সবই ওদের একই তালে আছে আর কি। এর মধ্যে আবার একটু দূরে হলো মিশরও আছে। এই এমনিতে যুদ্ধের সমরাস্ত্রের দিক থেকে, ক্যাপাসিটির দিক থেকে ইরান তো ইসরায়েলের চেয়ে অনেক উন্নত, অনেক অগ্রসর, তবু তারা কেন পেরে উঠছে না? না, তারা অগ্রসর হলো। আপনি যদি খেয়াল করেন, তাদের প্রথম রাতেই তো তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা হচ্ছে যে বিমান দিয়ে করা হয়েছে, যুদ্ধ বিমানগুলো তো এত বেশি তাদের ইসরায়েলের। আর ইরানের তো ওই ক্ষেত্রে কিছু নাই। ইসরায়েল ইরান যেগুলো করছে সেটা হচ্ছে দূরপাল্লার মিসাইল মারছে, এবং সেটাই তাদের এখনো পর্যন্ত বড় শক্তি।
আর তাদের এয়ারবেস তো কমপ্লিট ধ্বংস বলা যাবে না, বা ধ্বংসের মুখোমুখি। তাদের আকাশে প্রতিরোধ ক্ষমতা যেটুকু ছিল সেটা নষ্ট করে দিয়েছে। তাদের বিমানবন্দরগুলোকে টার্গেট করে করে হামলা করেছে, যেখান থেকে ক্ষেপণাস্ত্র মারবে সেসব জায়গাগুলোকে হামলা করেছে। তাদের তো একটা ঝরঝরিত করে ফেলছে বিভিন্ন বিভিন্ন টার্গেট গুলো, এবং ইসরায়েল কম্পিউটারাইজড একটা ওয়ার করছে বলতে পারেন আপনি। তারা যে সমস্ত জায়গাগুলোতে টার্গেট করছে, ইরানও টার্গেট করছে, কিন্তু সেই টার্গেট তাদের সফল হতে খুব ঝামেলা হচ্ছে আর কি। ইভেন এটাও তো আমি শুনছি যে তাদের যে আহ তারা যে ক্ষেপণাস্ত্র মারছে এগুলো জর্ডান দিয়ে যে যাচ্ছে, যে জর্ডানও হয়তো প্রতিরোধ করছে। তো সবকিছু মিলিয়ে আহ আহ, যুদ্ধে তো ইয়ে আছে। তাদের যে আপনি যে বলছিলেন যে তারা অনেক আপার হ্যান্ডে আছে, তাদের অনেক অস্ত্র আছে, আমি মনে করি না। সেদিক থেকে তারা ইসরায়েলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অস্ত্র তাদের নাই। এরপর যদি আমেরিকা কোনোভাবে যদি যুক্ত হয়, তাহলে তো আর প্রশ্নই আসে না যে এখানে ইরান শক্তভাবে দাঁড়াতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে ইরান তো আর গাঁজা না যে একেবারে মিশে যাবে। এই এই ঘটনার জন্য সময় নেবে। এটা এত সহজ না যে আহ, আহ, মানে ইরানকে ধূলিসাৎ করে দেবে। কারণ ইরান একসময় একটা পরাশক্তি ছিল, তাদেরও একটা ঐতিহ্য আছে। ইরান একটা বড় দেশ, তাদের সম্পদও আছে, একেবারে নাই তা না। তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সেও একটা বড় ধরনের আহ ঈর্ষা রাখে। তো সার্বিকভাবে এবং ভৌগোলিকভাবেও তার ভালো অবস্থান, হরমুজ প্রণালী তার সঙ্গে দিয়ে যাচ্ছে। মিডল ইস্টের তার পাশ দিয়ে, তার মিডল ইস্টের যত বড় বাণিজ্য, তেল বাণিজ্য, সবগুলোর পাহারা তাকে পার হয়ে যেতে হয়। তো সবগুলো মিলায় ইরানকে প্রকাশ্যে শত্রুতায় শুরু করবে সৌদি থেকে শুরু করে আদার্স, সেটাও যেমন পারা যাচ্ছে না, তেমনি ইরানকে মারছে সেটা নিন্দা না করলে তাদের জনগণও ক্ষিপ্ত হতে পারে। কারণ এই মিডল ইস্টের সরকারগুলো যেই থাকুক, জনগণ তো আবার এটা চায় না। জনগণ তো চায় যে ইসরায়েলকে ধ্বংস করে দিক, এবং ইসরায়েলকে ধ্বংস করার মতো না হোক, ইসরায়েলকে প্রতিরোধ করার মতো, ইসরায়েলের প্রতিবাদ করার মতো আহ একটাই রাষ্ট্র এখনো টিকে আছে, সেটা হচ্ছে ইরান। ইসরায়েলের বড় আকাঙ্ক্ষা হচ্ছে ওই অঞ্চলে প্যালেস্টাইনকে মুছে দেবে। এখানে প্যালেস্টাইনদের সে মানে 0% ইয়ে করে না, ক্রেডিট দিতে চায় না, বা তাদেরকে স্কোর দেবে না। তাদের ইচ্ছা যে পুরো অঞ্চলটাতে তারা ইসরায়েলি বসতি করবে, এবং ইসরায়েল রাষ্ট্রের আরো বসতি বাড়াবে। এবং সেই 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 পরিকল্পনা অনুযায়ী ইভেন এখনো পর্যন্ত তারা গাজাতে হামলা করছে। আপনি সর্বশেষ দেখেছেন কিনা জানি না, 69-70 জনের মতো যারা ত্রাণ এলাকায় যেখানে দিচ্ছে সেখানে এই মারা হয়েছে, এই ইভেন আজকেও। তো সার্বিকভাবে যদি আমি বলি, তাহলে তেহরানের পজিশন প্রতিরোধমুখী, কিন্তু তারা এখন মানে নতি শিকারের অবস্থায় নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই অবস্থা যদি চলতে থাকে, তারা কতদিন টিকতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। আবার আর ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় ইসরায়েলের, তাদের পক্ষেও একটা বড় হুমকি দেখা দিচ্ছে। যদিও তারা আকাশ পথে আরো অতিরিক্ত শক্তি নিয়ে ইরানকে মানে বারবার হামলা করতে পারে, তাদের সেই শক্তি রয়ে গেছে। তাদের সেখানে প্রতিরোধ করার, আমি যেটা আগে বলেছিলাম যে শক্তিটা ওইভাবে ইরানের নাই। ইরানের আপনি যদি খেয়াল করে দেখেন, পুরো জেনারেলদের বা সেনাবাহিনীর সেনাপ্রধান থেকে শুরু করে বড় একটা অংশ যারা এখানে নেতৃত্ব দিবে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। তাদের সায়েন্টিস্টদের বিরাট একটা অংশ যারা নেতৃত্ব স্থানীয়, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এমনকি যে নেগোসিয়েশনে ছিল তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেটা ওমানে মিটিং হওয়ার কথা ছিল আজকালের মধ্যে, সেখানে নেগোসিয়েশনের যে পার্ট ছিল সেরকম একজন বিজ্ঞানীকেও তারা মেরে ফেলেছে। তো তাদের উগ্রতা এত বেশি হয়েছে যে ইরান এখানে কতটা প্রতিরোধ করতে পারবে সেটাই সবাই এখন আশঙ্কায় আছে। কারণ 2-4টা বা আরো বেশি মিসাইল যতই মারা হোক,
সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্যান্য যুদ্ধের তুলনায় অনেক বেশি হোক, যেমন হামাসকে দিয়ে, যেমন আপনার হিজবুল্লাহকে দিয়ে, যতই ফক্সি ওয়ার যারা যখন দিয়েছিল ইরান ইসরায়েলের সঙ্গে, সেই সেই অবস্থা তো এখন তার নাই, তার শক্তি তো কমে গেছে। তো এই অবস্থায় এবং এই ফক্সি দিতে দিতে ইসরায়েলিরা একটা সতর্কতাও শিখে গেছে, যখন এই ধরনের হামলা করা হয় তারা বাংকারের মধ্যে যেতে পারে, তারা পাতাল রেলের যে রেল লাইন আছে সেখানে আশ্রয় নিতে পারে, কিন্তু পক্ষান্তরে ইরানিদের জন্য সে ধরনের কোনো সুযোগ নাই। তো সার মানে বলতে গেলে এই এক ধরনের একতরফাই এখনো পর্যন্ত আমি বলবো যে, অনেকে হয়তো বলবে যে না না ইরান ভালোভাবে প্রতিরোধ করছে। হ্যাঁ, প্রতিরোধ করছে, প্রতিরোধ যে কম করছে তা না, মনোবলও তাদের যথেষ্ট আছে। তাদের সর্বোচ্চ নেতা তো এর মধ্যে বললেন যে তারা নতি স্বীকার করবে না, এবং ট্রাম্প বারবার বলছে যে তারা তাদেরকে একটা বসাবে, তারা আত্মসমর্পণ করবে। মানে আত্মসমর্পণ না, এটা কি বলবে, হ্যাঁ একটা আহ ইয়ের দৃষ্টিতে আর কি নতি স্বীকার করবে। এরা তো বলছে না আমরা নতি স্বীকার করব না, এবং তাদের যে রিজিম, আপনি আজকে হেডলাইন দিয়েছেন যে রিজিম চেঞ্জের সম্ভাবনা, আহ মানে পতনের মুখে খোমেনি রিজিম, আমি সেটা বিশ্বাস করি না। এখনো পর্যন্ত খোমেনি রিজিম যে পতন হবে সেটার কোনো লক্ষণ নেই, দুইটা কারণে নেই। একটা হচ্ছে খোমেনি যে রিজিম, সেটা খোমেনি চলে গেলেও কিছু আসে যায় না, এটা একটা ধারাবাহিকতা। যেমন তাদের 20 জন বড় বড় নেতা চলে গেছে, এটা নেতা নির্ভর সংগঠন না, তাদের অভ্যন্তরের কোনো বৈরোধ নাই, কারণ তাদের কোনো বিরোধী দল নাই, তারা এক দলীয় সরকার চালায়, বিরোধীরা দেশের বাইরে আছে। ধরেন খমেনি যখন ক্ষমতায় আসলেন ৭৯ হুম, সালের দিকে, তাই না? তখন হুম। আমেরিকা তাদেরকে সমর্থন দিয়েছিল। তো এখন আমেরিকা ধরেন বিভিন্ন সময় এভাবে করে রেজিম বদলায়। খামেনি তো ক্ষমতায় আসার কথা ছিল না। তারা যেমন করেই হোক বামপন্থীদের সঙ্গে নিয়ে, এমনটা অনেকটা বাংলাদেশে যেরকম যে উগ্র উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠীগুলো তারা বামপন্থীদের সঙ্গে মিলেমিশে তারা বাংলাদেশে একটা পরিবর্তন নিয়ে আসলো। ইরানে অনেকটা বলা হয় যে ইরানের মডেলটা অনেকটা এরকমই। তো ইরানে বামপন্থীদের একদম ঢালাও ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আপনি জানেন। তো সেই ৭৯ সালের পরে তারা যেভাবে করে শক্তপোক্ত হয়ে বসেছে, আজকে আমেরিকা তাদের উপর থেকে যেভাবে করে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এবং বরং পাল্টা তাদেরকে এই খামেনি শাসনের অবসান তারা চাচ্ছে, এটা তো স্পষ্টতই। না, আপনি একটু ভুল তথ্য দিচ্ছেন এখানে। ওরা বলেন। কিন্তু এই যে রিজিম চেঞ্জ কিন্তু তারা সমর্থন করেনি, বরং তাদের পালিত সরকারকে তাড়িয়েই কিন্তু ইরানে আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খমেনির নেতৃত্বে যে ইসলামিক বিপ্লবের সূচনা হয়েছিল, এবং সেখানে এই বর্তমান সরকার যারা আছে তারা সেখানে প্রতিস্থাপন করা হয়েছিল। সেখানে এটা মার্কিনদের বিরুদ্ধেই ছিল পুরোটাই। না, আর না, 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 না। তো যখন ৭৯ সালে যখন সরকার পরিবর্তন হয় ইরানে, তখন হুম, আমেরিকার সমর্থন ছিল সেই সরকারের উপরে। আচ্ছা, আপনি যেই এটা সরকারের একটু, ধারাবাহিকতা এখনো চলছে। জি। না আপনি আপনি আচ্ছা, যাই হোক, যাই হোক না এইখানে কেন, বিরোধ আছে, আপনি যেমন দেখেন ধরেন রেজা সাহেব। একসময় লাদেনকে তারা সৃষ্টি করেছিল। পরে সেই লাদেনকে তারাই আবার হত্যা করেছে, উৎখাত করেছে। না সেটা ঠিক আছে, সেগুলো ঠিক বিভিন্ন আছে, দেশে বাট আমরা রেজা দেখি যাদেরকে ক্ষমতায় নিয়ে আসে পরে আবার তাদেরকে উৎখাতের জন্য সক্রিয় তারাই আবার হয়। যেমন হতে পারে সেটা। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে একসময় পেলে পুষে হৃষ্টপুষ্ট তারাই করেছে, আবার তারাই তাকে উৎখাত করেছে, রাইট? এই জায়গায় আপনি ঠিক বলেছেন, এবং ইরাকের প্রেসিডেন্টের সাথে তাদের তখন ধর্মমহল ছিল, কেন ছিল? আপনি তো তাহলে এখানে উত্তর পেয়ে যাচ্ছেন। সেটা ছিল ইরানকে খতম করার জি। জন্য। তো ইরানের বর্তমান রিজিম আপনি যে বলছেন ওরা সাপোর্ট করছিল, এই তথ্যটা এই জন্যই ঠিক না, যে কারণ তারা তাদের বিরুদ্ধে ছিল। এবং আপনি যদি খেয়াল করে দেখেন বা অতীতে হিসাব নেন, তাহলে দেখবেন যে সাদ্দাম হোসেনের পতন পর্যন্ত ইরাকের পেছনে আমেরিকার সর্বমোট ব্যয় ছিল জি। আপনার 25,000 কোটি ডলার। এবং এটা ওবামা তার নিজের বইতেই লিখেছে, প্রেসিডেন্ট ওবামা, দ্য অডাসিটি অফ হোপ, এই বইতেই তার এই এটা আছে। তাদের ইরানের সঙ্গে ইরানকে পতন ঘটানোর জন্যই তাদের এই প্রচেষ্টা ছিল সাদ্দাম হোসেনকে দিয়ে পরবর্তীতে। এবং তিনি দীর্ঘ 8 বছর
ইরানকে আমার সমর্থনে আমার দর্শকরাও বলছে, এই যে জাহাঙ্গীর আলম বলেছেন ইরানের নষ্ট বামদের, সরি আমি নষ্ট বাম বলতে চাই, ইরানের বামদের কচুকাটা করেছিল খমেনির মৌলবাদী জঙ্গি সরকার। জি হ্যাঁ ঠিক আছে তো, কিন্তু আপনি বলছেন কেন সেটা আমেরিকান সমর্থন ছিল? আমেরিকান সমর্থন ছিল না এই দরকারের উপর। সেটা হচ্ছে তো আপনার এটা নিয়ে তো আমার বিরোধ নাই যে ইরানের খমেনি সরকার কার কি কি করেছে, তারা বিরোধী দলই তো রাখে নাই, কিন্তু জি তারা আমেরিকান সমর্থন পুষ্ট ছিল না। আপনার এটা তথ্যটা এইটা ঠিক রাখেন। এবং দীর্ঘ আচ্ছা 8 বছর আচ্ছা, আমি যে পরে চেক করবো। ইরানের, হ্যাঁ হ্যাঁ দীর্ঘ 8 বছর তারা ইরাক ইরানের সঙ্গে যুদ্ধ করেছে, এবং এই যুদ্ধে কিন্তু 1 ইঞ্চ ইরানের 1 ইঞ্চি মাটিও সাদ্দাম হোসেন নিতে পারে নাই। কিন্তু তার মানে কি হচ্ছে, এই পারস্য বা ইরানরা এত সুপার পাওয়ার ছিল, মানে তারা তো একসময় সুপার পাওয়ার ছিল তারা, এবং রোমানরাই ছিল বিশ্বের সুপার পাওয়ার তখন। এবং সেই গৌরব যতই ইয়ে হোক, তাদের সেটা তো কমে যায় নাই, সেটা তারা প্রমাণ দিয়েছে। এবং আমেরিকার সাথে তারা পাল্লা দিয়েই এতদিন ছিল। আমেরিকা সেই তখন থেকে তাদের উপর স্যাংশন জারি করেছে, তাদের অর্থনৈতিক দুরবস্থা তৈরি করেছে, কিন্তু তার মধ্যেও তারা এভাবে টিকে আছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি, 1997 সালে আমি ইরান ভ্রমণ করেছিলাম, এবং তখনও দেখেছি যে তাদের স্যাংশন এই খুবই ভালোভাবেই জারি আছে, এবং জনগণ দুর্ভোগ ভোগ করছিল, টাকার মান কমে গিয়েছিল, মানে খুবই ইয়ে ছিল। আজকের দিনে তো সেটা আরো খারাপ অবস্থায় গিয়েছিল। এবং তখনও আমরা শুনতে পেয়েছি যে ইরান এই নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজ করছে, এবং তারা বোমা তৈরির জন্য একটা চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান বারবার বলছে যে আমাদের এই কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ, এবং আমরা সেটা আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি অন্যান্য খাতে ব্যয় করতে চাই। আমাকেও নিয়ে গিয়েছিল অন্যান্য বিদেশি সাংবাদিকদের সঙ্গে, আপনার ইস্পাহানে গিয়েছিলাম আমরা, সেখান থেকে আরো একটা সিটিতে গিয়েছিলাম, কোম বা অন্য কোনো একটা শহর, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। তো সেখানে আমাদেরকে এইসব প্রকল্প দেখিয়েছিল তারা, যে তারা যে এটা করছিল। কিন্তু আমাদের সঙ্গে সাংবাদিকরাও বলছিল যে তখন তারা বোধহয় ইয়ের দিকে যাচ্ছে, পারমাণবিক বোমা প্রস্তুতির দিকে যাচ্ছে। এবং সেটা তো কিছুটা ইয়েও দেখা যাচ্ছে, ইন্সপেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তারা দীর্ঘদিন থেকে ইউএন কে মানে ইউরেনিয়াম ইন্সপেকশনে এনরিচ সহায়তা করছে। করছিল।